এটা শ্রাবণ মাস, বড় মার জন্ম মাস। আজকে 19তম দিন। ফলতলা গ্রামে বড়মার শুভ জন্ম মহোৎসব পালিত হচ্ছে। ভীষণ ভালো লাগছে, এত লোকের সমাগম আর ওয়েদারটাও এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখে। এর আগে রীনা পাল মা এত সহজ সরল ভাষায় এত সুন্দরভাবে বলে গেল, আমার তো ভীষণই ভালো লাগলো। তো জীবনে ঠাকুর ধরতে হয়, গুরু ধরতে হয়, গুরু ধরে দীক্ষা নিতে হয়। কিন্তু অনেকেই দীক্ষার নামে ভাবে যে দীক্ষা কেন নেবে, দীক্ষা নিয়ে কি হবে। দীক্ষা আর বিশেষ করে অনেক অভিভাবকবৃন্দ আছে যারা ভাবে যে আমাদের বাচ্চা কাচ্চা জন্মিয়েছে, দীক্ষা দেবে না। ঠাকুর বলেছেন 12 বছর বয়সেই দীক্ষা নিতে হয়। দীক্ষা মানে কি দক্ষতা অর্জন। আবার আমি মনে করি দীক্ষা মানে কি দিয়ে খাওয়া। আমরা ধরুন কয়েকজন ফ্রেন্ডরা মিলে আড্ডা মারছি, তো সেখানে আমার একার হাতে ধরুন একটা বিস্কিটের প্যাকেট আছে, আমরা যদি ওই 5 ফ্রেন্ড মিলে বিস্কুটগুলো শেয়ার করে খাই, কি আনন্দ লাগবে না যে সবাই মিলে শেয়ার করে খেয়েছি। সেই রকম ঠাকুর বসে উঠে আমাদেরকে একটা অর্ঘ্য রাখতে বলেছে, যেটা হলো দীক্ষা নিলে সেই অর্ঘ্যটা আর কি রাখা যায়। এবার অনেক অভিভাবক ভাবে যে দীক্ষা দেবো না, অনেক কঠিন, ঠাকুর পালন করতে পারবে না আমার ছেলে মেয়ে। কিন্তু ছোটবেলা থেকেই যে আমরা পড়াশোনা শিখেছি, আমরা কি সচরাচর পড়তে চাইতাম না। মা বাবারা জোর করে মেরে পিঠে আমাদেরকে পড়তে বসাতো, তাই না? তবেই কিন্তু আমরা এত বড় হতে পেরেছি। তারপরে ছোট ছোট বাচ্চা স্কুলে কিন্তু যেতে চায় না, মা বাবা জোর করে তাকে স্কুলে পাঠায়। সে কান্নাকাটি করে যে স্কুলে যাবো না, স্কুলে যাবো না, তবুও কিন্তু বাবা মা তাকে স্কুলে পাঠায়। রোজ সন্ধ্যাবেলা করে যদি সে বাহানা করে পার্কে যাবো, আইসক্রিম খেতে নিয়ে চলো, তবুও বাবা মা কি করে যে না, রোজ সন্ধ্যাবেলা পড়তে বসায়। তার কারণ জানে পড়াশোনা করলে আমার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। সেই রকম ঠাকুরটাকে জোর করে সন্তানদের ধরিয়ে দিতে হয়, তাহলে কি হয়, তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। এবার দীক্ষা নিলে কি করতে হয়, ইষ্টভূতি করতে হয়। অনেকের মনে হতে পারে ঠাকুর আর ভক্তের মাঝে এই অর্থের সম্পর্কটা কেন, কেন টাকা দিয়ে করবো, এটা অনেকের মনে প্রশ্ন আছে। এই প্রসঙ্গে আচার্যদেব বলেছেন, আমরা যখন ছোটবেলায় জন্মেছি তখন যে আমাদের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমাকে মানে বাচ্চাদের দেওয়া হয়, মাদের দেওয়া হয়, সেটাকে আমরা বিনামূল্যে পেয়েছি? বিনামূল্যে কিন্তু পাইনি, ওটা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে নিতে হয়েছে। তারপরে আমরা যে ধীরে ধীরে বড় হচ্ছি, আমাকে আমার বাবা মা পড়াশোনা শেখাচ্ছে, জামা কাপড় কিনে দিচ্ছে, খাওয়াচ্ছে, সেগুলো কি বিনামূল্যে হয়? বিনামূল্যে কিন্তু হয় না, সব কিছুর পেছনেই কিন্তু টাকা থাকে। তারপরে আমার বাবা মা ধীরে ধীরে বৃদ্ধ হবে, তাদের ওষুধপত্র কিনতে, ডাক্তার দেখাতে, সেগুলোতেও কিন্তু টাকার প্রয়োজন। তাহলে যখন বাবা মা সন্তানের ভালোবাসার মধ্যে টাকা আসতে পারে, তাহলে ভগবান আর ভক্তের ভালোবাসার মধ্যে কেন টাকা আসবে না? আর ওই সামান্য পয়সা দিয়ে কিন্তু আমরা ইষ্টভূতি করে আমাদের দিনটা শুরু করতেই পারি। দানের মাধ্যমে কি হয়, আমাদের একটা হ্যাপি হরমোন আছে, দান করলে সেই হ্যাপি হরমোনটা আমাদের মধ্যে কিন্তু প্রবাহিত হয়, যার ফলে আমাদের দিনটা যদি ভালোভাবে শুরু হয়, তাহলে গোটা দিন রাত আমাদের ভালোভাবে কেটে যায়। এই জন্য ঠাকুর বললেন ইষ্টভূতি করতে। আর এরপর আসি ডিপি ওয়ার্কের কথা। চারিদিকে এখন ডিপি ওয়ার্ক। আমি আমার ফ্রেন্ড সার্কেলে যখন বলি যে ডিপি ওয়ার্কে যাবো, লোকজন ভেবে নাই আরে এত তো হোয়াটসঅ্যাপের ডিপি নাকি। আরে না, এই ডিপি মানে হলো দীক্ষাপত্রের কাজ। এবার দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি একটা ছোট গল্প বলবো। তার আগে বলে নেই, আমরা ঠাকুরকে ধরে আমাদের মধ্যে কন্ট্যাক্ট তো আছে, কিন্তু কি নেই, কানেকশন নেই। তো এই কানেকশনটা তৈরি করার জন্যই আচার্যদেব আর অবিন দাদা, আমাদের আচার্যদেব আছেন দেওঘরে, আচার্যদেব আর অবিন দাদা টিভি ওয়ার্ক নিয়ে এত উঠে পড়ে লেগেছে। তার কারণ আমাদের মধ্যে কন্ট্যাক্ট থাকলেও আমাদের একে অপরের সঙ্গে কিন্তু কানেকশনটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা রোজ দেখা হয়, কথা হয়, কিন্তু কার জীবনে কি চলছে, কি কেমন সমস্যার মধ্যে আছে, সে কি করে সমস্যার সমাধানের পথ পাবে, এগুলো কিন্তু আমরা খোঁজ নিচ্ছি না। সেই প্রসঙ্গে একটা গল্প বলি। এই গল্পটা আমি যদিও কয়েকদিন আগে বলেছিলাম। এখানে এক গ্রামে এক চাষি বাস করত। এবার সেই বাড়িতে একটা ইঁদুর ছিল, আমাদের প্রত্যেকের বাড়িতে ইঁদুর আছে। তো সেই বাড়িতে এক ইঁদুর ছিল। তো একদিন দেখছে চাষি তার ব্যাগ থেকে একটা জিনিস বের করে তার বউকে দিচ্ছে। ইঁদুর ভাবলো বোধহয় আমার জন্য খাবার এনেছে। তো সেই গুটি গুটি পায়ে এগিয়ে দেখার পর দেখছে যে না, সেটা তো খাবার না, বরং তাকে ধরার যন্ত্র, মানে যে ইঁদুর ধরার খাঁচা হয় সেই খাঁচা। এবার ইঁদুর তো ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে সেই বাড়িতে পায়রা ছিল, পায়রাকে গিয়ে বলল, বন্ধু বন্ধু জানো, চাষি তো আমাকে ধরার জন্য একটা খাঁচা এনেছে, আমি কি করি বলো তো? পায়রা তো হেসেই উড়িয়ে দিলে, যা তোর সমস্যা, আমি কি করবো, তুই বুঝে নে।
তো ইঁদুর তো ভীষণ মন খারাপ করে চলে এলো। এবার কি করবে, সেই বাড়িতে সেই চাষি কিছু মুরগি পুষতো। তারপরে ইঁদুর গিয়ে মুরগিকে বললো, মুরগি মুরগি জানো, চাষি আমাকে ধরার জন্য না একটা খাঁচা এনেছে, আমি কি করি বলো তো? মুরগিও তার কোনো কথার গুরুত্ব দিল না, বললো সেটা তো আমার সমস্যা না ভাই, তুই যা, তুই অন্য কোনো রাস্তা দেখ, আমার সময়টা তুই নষ্ট করিস না। আরও ভীষণ মন খারাপ হয়ে গেল ইঁদুরের। এরপর ইঁদুর এসে সেই বাড়িতেই পোষ্য ছিল ছাগল, সে ছাগলকে বলল, বন্ধু ছাগল, তুমি আমাকে একটা রাস্তা বলে দাও, আমাকে ধরার জন্য চাষি একটা খাঁচা এনেছে, আমি কি করব? ছাগল তো আরোই হেসে খুঁজি পাটি, খাঁচা এনেছে তো কি হয়েছে, এটা তো আমার ভাবার বিষয় না, তুই চলে যা তো, এখান থেকে চলে যা। ছাগলও পাত্তা দিল না। এরপর কি হলো, কয়েকদিন বাদে সেই খাঁচাতে একটা সাপ ধরা পড়ল। চাষির বউ সাপটাকে ইঁদুরের লেজ মনে করে টানতে গিয়ে সাপ মারল ছোবল চাষির বউয়ের হাতে। তাতে করে কি হলো, বিষটা ছড়িয়ে গেল। এবার চাষি কবিরাজের কাছে নিয়ে গেল তার বউকে, কবিরাজ বললো পায়রার জুস খাওয়াতে। তো সেই পায়রা পুষতো, পায়রাটা কিন্তু আজকে কি হাঁড়িতে তার জুস তৈরি হচ্ছে, অর্থাৎ পায়রাটা কিন্তু মারা গেল। তারপরে কি হলো, চাষির বউটা কিছুদিন বাদে তারপরে সেই চাষির বউটা অসুস্থ ছিল জন্য তাকে দেখতে বিভিন্ন আত্মীয় পরিজন এলো। এবার কি খাওয়া হবে, সেই মুরগি ছিল চাষির বাড়িতে, মুরগি কেটে সেই মাংস খাওয়া হলো। তাহলে কি হলো, মুরগিটাও কিন্তু মারা গেল। এরপর তার কিছুদিন পর চাষির বউটা মারা গেল, সাপের কামড় দিয়েছিল যে, সেই জন্য সেই বিষটা ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করে সে মারা গেল। তারপরে কি হলো, শ্রাদ্ধের সময় মাংস রান্না হবে, সেই ছাগল কেটে কিন্তু সেই শ্রাদ্ধের খাওয়া হলো। আর এদিকে ইঁদুর কিন্তু আগেই পালিয়েছিল, সে সাহায্য চাইতে গেছিল, প্রথমে পায়রার কাছে, তারপরে মুরগির কাছে, তারপরে ছাগলের কাছে, কিন্তু তারা কিন্তু সাহায্য করলো না। তার কি হলো প্রতিফল, যে ইঁদুরটা কিন্তু ভয়ে আগেই পালিয়ে গেছিল, সে বেঁচে গেল, অথচ যাদের কাছে সাহায্য চাইতে এলো আর তারা সাহায্য করলো না, তারা কিন্তু মারা গেল। তাই ডিপি ওয়ার্কটা এইরকম যে আমরা লোকের বাড়িতে যাব, শুধু ঠাকুরের কথা বলবো এই নয়, সেই লোকটার কি সমস্যা, তাকে কিভাবে আমরা সমাধান দিতে পারবো, তার কোনো অসুস্থ হলে কোন ডাক্তার দেখালে সে ভালো হতে পারবে, বা আরো ধরুন নানা ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আমরা উদ্ধারের পথ বুঝবো। এই জন্যই আচার্যদেব আর অমিত দাদা এইভাবে উঠে পড়ে লেগেছে ডিপি ওয়ার্ক করতে, যাতে করে ডিপি ওয়ার্কের মাধ্যমে আমাদের মধ্যে একটা খুব ভালো কানেকশন তৈরি হয়। আমরা সহজে যেতে পারি না দেওঘরে, আচার্যদেবের কাছে নিবেদন করলে আমরা জানি আমরা সমস্যা সমাধানের পথ পাবো, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না এতদূর পৌঁছানো। আচার্যদেব তাই বলছেন যে আমি চাই যে আমরা ঠাকুরের পঞ্চনীতি পালন করে, ঠাকুরের পঞ্চনীতি হলো যজন যাজন ইষ্টনীতি স্বস্তায়নী সদাচার, এগুলো পালন করে যেন আমরা নিজেরাই নিজেদের সমাধানের পথ বের করতে পারি। আর আমাদের গুরু ভাই, গুরু বোন বা আত্মীয় স্বজন, আমরা তো সমাজবদ্ধ জীব, একা তো বসবাস করা সম্ভব নয়, সবাইকে নিয়েই বসবাস করতে হয়। তাই আমরা যেন তাদের বিপদে আপদে পাশে দাঁড়াই, তাদের যেন সমস্যা সমাধানের পথ খুঁজে দিই। আর ঠাকুর বললেন বিবাহ সম্পর্কে যে আমরা প্রতিলোমজ বিয়ে করতে পারবো না। প্রতিলোম কি, উঁচু বংশের মেয়ে যদি নিচু বংশের ছেলেকে বিয়ে করে সেটা হলো প্রতিলোম। আর অনুলোম কি, যেই বর্ণের মেয়ে সেই বর্ণের ছেলেকেই যদি বিয়ে করে বা তার থেকে উঁচু বর্ণের ছেলেকে বিয়ে করে সেটা হলো অনুলোম। তার কারণ ঠাকুর এক জায়গায় বলেছেন প্রতিলোমে দুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জন্ম। প্রতিলোম, আমরা যারা আমাদের মাথায় ঠাকুর আছে তারা কিন্তু আমরা সহজে প্রতিলোম বিয়ে করতে পারবো না, তার কারণ আমাদের মাথায় এটা কাজ করবে, বাবা মার সঙ্গে সঙ্গে আমার ঠাকুরও কষ্ট পাবে। সেই জন্য আমাদের বিবাহটা, আর এই বিয়ে মানে যে শুধু একটা ছেলে আর একটা মেয়ের মধ্যেই যে একটা সম্পর্ক সেটা নয়, দুটো পরিবারের মধ্যেও, দুটো পাড়ার মধ্যেও কিন্তু তাদেরকে ঘিরে সম্পর্ক গড়ে ওঠে। তাই বিয়েটা আমাদের ঠাকুরের মতো করে, ঠাকুর যেমন নীতিবিধি বলে দিয়েছেন সেইভাবেই করতে হবে। এই বলে আমি আমার ঠাকুরের কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত লোকের সমাগম থেকে সত্যি খুব ভালো লাগছে। আমি অনেক ছোট, যদি কিছু ভুল বলে থাকি আপনারা নিজের মনে করে ক্ষমা করে দেবেন। এই বলে ঠাকুরের কথা শেষ করছি। জয় গুরু।